স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়াকে ক্ষতিগ্রস্ত হতে হবে, ট্রাম্পের হুমকি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। গাজায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলা, শহর ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি। ভারত থেকে ডিজেল আমদানি কমানোর সিদ্ধান্ত ইউক্রেনের। ট্রাম্পের ল্যাসে ফেয়ার অবস্থানে নেতানিয়াহুকে বেপরোয়া করছে, নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। পুরোপুরি বিলুপ্তর পর উগান্ডায় আবার ফিরল গন্ডার। এবার বিস্তারিত। ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসির এক সাংবাদিকের উপর ভীষণ চটে যান। ওই সাংবাদিকের কারণে অস্ট্রেলিয়াকে ক্ষতিগ্রস্ত হতে হবে বলে সতর্ক করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আসন্ন বৈঠকে ওই সাংবাদিকের ব্যাপারে নালিশ করারও হুমকি দেন তিনি। গত মঙ্গলবার হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এবিসির সাংবাদিক জন লায়ন্স তাকে প্রশ্ন করেছিলেন। লায়ন্স এবিসিতে প্রচারিত ফোর কর্নার্স অনুষ্ঠানের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন। লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে। লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কতটা ধনী হয়েছেন। তিনি আরও উল্লেখ করে ট্রাম্পকে হোয়াইট হাউসে অবস্থান করার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। জবাবে ট্রাম্প বলেন, আমি জানি না। তিনি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্প অর্গানাইজেশন নামে তার যে পারিবারিক ব্যবসাটি আছে সেটি এখন তার সন্তানেরা পরিচালনা করে। নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কয়েকটি দেশ আগেই দিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এ প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েল আগ্রাসনের কারণে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। গত সোমবার রাতে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে গাজায় মাঠ পর্যায়ের পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তিনি বলেন, এখন ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে একটি আন্দোলন গড়ে উঠছে। আন্দোলনকারীরা দ্বিরাষ্ট্র সমাধান নীতিকে এখনো প্রাসঙ্গিক হিসেবে দেখার দাবি করছেন। লুক্সেমবার্গ সরকার ওই সব দেশের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে যারা দ্বিরাষ্ট্র সমাধানের নীতিতে আগামী সপ্তাহের অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘ তদন্ত কমিশন এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির ওপর গত 2 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। বোমা ও গুলিবর্ষণের মধ্যে হাজারো মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন হয়তো আর কখনো ফিরে যেতে পারবেন না। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাজ এক্সে লিখেছেন, গাজা জ্বলছে। ইতিমধ্যে আসবাবপত্র বোঝাই ভ্যান, গাধার গাড়ি আর হাতে সামান্য মালপত্র নিয়ে চারপাশে ধ্বংসস্তূপ আর কালো ধোঁয়ার ভেতর দিয়ে মানুষজন উপকূলীয় আল রাশিদ সড়ক ধরে দক্ষিণে ছুটছেন। প্রথম দিকে অনেকেই ইসরায়েলের দখল পরিকল্পনার মুখেও থেকে যাওয়ার শপথ নিয়েছিলেন, কিন্তু বহুতল ভবন, বাড়িঘর আর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার মতো তীব্র বোমা বর্ষণ শুরু হওয়ায় যাদের সামর্থ্য আছে তারা দক্ষিণে পালিয়ে যাচ্ছেন। তবে সেখানেও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই। মঙ্গলবার একদিনে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত
91 জন নিহত হন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় উপকূলীয় সড়ক ধরে পালানোর সময় একদল মানুষের গাড়িতেও হামলা চালানো হয়। সেদিন অন্তত 17টি আবাসিক ভবন ধ্বংস হয়। এর মধ্যে পূর্ব গাজার তুফা এলাকায় আইবাকি মসজিদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে উত্তরে, দক্ষিণ ও পূর্বে বিস্ফোরক বোঝায় রোবট দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় সেনারা। এ মাসের শুরুতে মানবাধিকার সংগঠন ইউরোমেড মনিটর জানিয়েছিলেন অন্তত 15টি এমন রোবট মোতায়েন করা হয়েছে, প্রতিটি দিয়ে প্রায় 20টি বাড়ি ধ্বংস করা সম্ভব। রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকায় ভারত থেকে ডিজেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে ইউক্রেনীয় জ্বালানি পরামর্শক সংস্থা এনকরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতীয় ডিজেলের রাশিয়ান উপাদান থাকার আশঙ্কায় আগামী 1 অক্টোবর হতে দেশটি থেকে ডিজেল আমদানি সীমিত করবে ইউক্রেন। ভারতীয় ডিজেলে সাধারণত রাশিয়ান অপরিশোধিত তেল পাওয়া যায়। যদি এমন কোনো উপাদান সম্ভাব্য উপস্থিতি থাকে তা চিহ্নিত করতে এখন থেকে নমুনা পরীক্ষা করা হবে। রাশিয়ার সঙ্গে সংঘাতের কারণে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। ইউক্রেনীয় তেল বাজারে বিশ্লেষণকারী সংস্থা নাফটোরিনকো গত মাসে জানিয়েছেন 2025 সালের জুলাই মাসে তাদের মোট ডিজেল আমদানির 15.5% সরবরাহ করেছিল ভারত। দৈনিক গড় আমদানির পরিমাণ ছিল প্রায় 27 টন। ফলে গণমাধ্যমগুলো বলা হচ্ছিল কিয়েভ পরোক্ষভাবে মস্কোতে তার ডিজেলের জন্য অর্থ দিচ্ছে, কারণ ভারতের অপরিশোধিত তেল আমদানির 40% রাশিয়া থেকে সংগৃহীত। 2023 সাল থেকে ভারতে ইউরোপ পরিশোধিত জ্বালানির একটি প্রধান রপ্তানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতীয় বেসরকারি সংস্থাগুলো কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে সেই প্রক্রিয়াজাত জ্বালানি পণ্যগুলো ইউরোপীয় বাজারে বিক্রি করে। এনকরের মতে গত আগস্ট মাসে ইউক্রেনের মোট ডিজেল আমদানিতে ভারতীয় ডিজেলের পরিমাণ বেড়ে 18% হয়েছে। চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্তটি সঠিক ছিল। তিনি আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর যুক্তরাষ্ট্রের উচিত আরও চাপ প্রয়োগ করা। গাজা সিটিতে গত মঙ্গলবার থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে একদিনেই নিহত হন 70 জনের বেশি। এই অবস্থায় নিজেকে শান্তির দূত দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরবতা পালন করছেন। এটিকেই নেতানিয়াহু প্রশাসন যেন সবুজ সংকেত হিসেবে ধরে নিয়েছে। ইসরায়েলের এই অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প তেল আবিবকে সংযমের আহ্বান জানাননি, আবার পদক্ষেপকে সমর্থনও করে কিছু বলেননি। নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক বিবেচনায় এটি একটি ল্যাসে-ফেয়ার অবস্থান। ফ্রেঞ্চ বাক্যাংশ ল্যাসে-ফেয়ার এর অর্থ কেউ যা চায় তাকে তা করতে দেওয়া। গাজার বিষয়ে ট্রাম্প যেন এমন নীতি নিয়েছেন যে যা হওয়ার হবে। ইসরায়েল গাজায় নতুন করে অভিযান শুরুর আগে বিশ্বের কয়েকটি বড় দেশের নেতারা সতর্ক করেছিলেন, এতে বেসামরিক নাগরিকের প্রাণহানির পাশাপাশি যুদ্ধ দীর্ঘায়িত হবে। কিন্তু ট্রাম্প তখনও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনা করেননি। ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন তিনি আক্রমণকে সমর্থন করেন কিনা, তখন প্রেসিডেন্টের উত্তর ছিল, আচ্ছা, আমাকে দেখতে হবে, আমি এ বিষয়ে খুব বেশি জানি না। উগান্ডার মধ্যাঞ্চলে প্রায় 27 বর্গ মাইল 70 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত জিওয়া র্যাঞ্চ নামে খামার রয়েছে। প্রচুর সবুজ ঘাস, জলাভূমি, বনাঞ্চল। সেই খামারে 7000 গরু ঘুরে বেড়াতো। এখন আর সেখানে গরু নেই, এর জায়গায় ঘাস খায় গন্ডার। উগান্ডায় এখন কেবল এখানেই রয়েছে গন্ডার। নিজেদের প্রাকৃতিক আবাসে বসবাস করছে এসব বন্য প্রাণী। আফ্রিকার দেশ উগান্ডায় 40 বছর আগে গন্ডার একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে একজন খামারির হাত ধরে আবার দেশটিতে ফিরে এসেছে বন্য এ প্রাণী। সেখানকার বেসরকারি খামার জিওয়া রেঞ্জে এখন গন্ডার আছে প্রায় অর্ধশত। একসময় ধূসর ও সাদা গন্ডারের আবাসস্থল ছিল উগান্ডা। 1980-এর দশকে শিকার, চোরাচালান ও রাজনৈতিক অস্থিরতায় দেশটি থেকে গন্ডার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়।
এক সময় সেখান থেকে প্রায় 700টি গন্ডার থাকলেও সে সংখ্যা শূন্য নেমে আসে। এর এক দশক পর জিওয়া রেঞ্জের মালিক ক্যাপ্টেন জোসেফ চার্লস রায়ের কাছে গন্ডার ফিরিয়ে আনার প্রস্তাব দেয় রাইনো ফান্ড উগান্ডা। জোসেফ এ প্রস্তাবে সম্মত হন এবং 2005-6 সালে কেনিয়া ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 6টি গন্ডার নিয়ে আসেন। খামারটিতে বংশবৃদ্ধির মাধ্যমে সেই গন্ডারের সংখ্যা এখন দাঁড়িয়েছে 48-এ। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।